রাত সবে ড্রয়িং রুমে প্রবেশ করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎই তার পা জোড়া চুলট হয়ে গেল। সে উষ্টা হয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল এক শাড়ি পরিহাতা রমণীর পানে। আলো এক হাতে কুচি ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। সামনে রাতকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, কেমন আছেন ভাইয়া? রাত যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে অস্পষ্ট স্বরে বলল, তুমি তুমি খুব সুন্দর বোম্বাই মরিস, খুব সুন্দর। আলোক কিছু বলতে যাবে, তখনই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে চমকে উঠল। পড়ে যাওয়ার শব্দে চমকে উঠল। চট করে পাশে তাকিয়ে দেখে আধার চুপচাপ দাঁড়িয়ে আছে। তার তার পায়ের কাছে কপির মগ গড়াগড়ি খাচ্ছে। আলো হন্তদন্ত হয়ে কাছে এগিয়ে এলো। আধার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো থমথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও দোতলায় উঠে গেল। রুমের ভেতর আসতেই আলো স্তব্ধ হয়ে গেল। আধার আলমারি থেকে সব আকাশি রঙের শাড়ি বের করে ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর আশেপাশে তাকিয়ে লাইটার খুঁজে বের করে আগুন জ্বালাতেই আলো ছুটে এলো। অস্থির গলায় বলল, না না প্লিজ, এমন করবেন না। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, আপনি সেগুলো এইভাবে জ্বালাতে পারেন না। আধারের চোখ মুখ লাল হয়ে গেছে। সে মেয়েটার চোয়াল শক্ত করে ধরে দাঁতের দাঁত চেপে বলো, আমি তোমাকে আগে কিভাবে চলতে বলেছিলাম? আলো ছটফটিয়ে উঠে বলল, ভুলে গেছিলাম, সরি। আধার আরও কিছু বলতে চেয়েছিল, মেয়েটার চোখের পানি দেখে আর বলতে পারল না। চোয়াল ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেল, আমি তো আপনার জন্য নিজেকে একটু সাজিয়েছিলাম, ভেবেছিলাম আপনি খুশি হবেন, কিন্তু আমি ভুলেছিলাম। আপনার কথা অমান্য করার জন্য সরি। আসলে আমি এতগুলো উপহার পেয়ে খুশির ঠেলায় ভুলে গেছিলাম আপনি আমার স্বামীর শাড়ি পরা পছন্দ করেন না। হয়তো আপনাকে রাগিয়ে দিলাম, তার জন্য খুব সরি। আলো কথাগুলো বলে চোখের পানি মুছে ফ্লোর থেকে শাড়িগুলো তুলে আলমারিতে গুছিয়ে রেখে দিল। সামনে ফিরতে তাকে আলমারির সাথে চেপে ধরল আধার। তারপর তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করে বলল, তোমাকে শাড়ি নিয়ে দিয়েছি শুধুমাত্র আমার সামনে পরে থাকার জন্য। দিনে শাড়ি না পরে রাতে পরবে এবং আমার জন্য নিজেকে সাজাবে। আমি এসে দেখব, শুধু আমিই দেখব তোমাকে। আলো কিছু না বলে অভিমানে মুখ ফিরিয়ে নিল। আধা ঝুঁকে এসে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর না কোনো বাজে নজর দেখুক। আমি যা করছি সবটা তোমার ভালোর জন্যই। আমি একজন পুরুষ, তাই অন্য পুরুষের নজর বা চাহিদা বুঝতে পারি। তুমি প্লিজ রাতের সামনে যেও না। ও আমার ভাই হলেও ভালো না, প্লে বয় একটা। ওর গার্লফ্রেন্ডের অভাব নেই, আর না রুম ডেটের আপত্তি আছে। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তবুও যদি তুমি আমার কথা অমান্য করো বা না শোনো, তাহলে তোমাকে বাপের বাড়ি রেখে আসবো, কারণ তোমাকে নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। আলো এক মুহূর্তের জন্য ভেবেই নিল আর আজ নিজেকে বাঁচাতে পারবে না। তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে আদা শুধু চুমু খেয়ে শান্ত গলায় বলল, তুমি পুরোপুরি সুস্থ হওনি। সারাক্ষণ ব্যাঙের মতো না লাফিয়ে এখন চুপচাপ রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। কথা বলে আধার চলে গেল। আর আলো লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। আজকাল মানুষটা একটু বেশি পাজি হয়ে যাচ্ছে। আদার খাবার নিয়ে এসে নিজ হাতে আলোকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেই একই প্লেট থেকে খেতে থাকলো। আলো খাবার চিবোতে চিবোতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। ইস, তাদের জীবন থেকে কতগুলো দিন চলে গেল, তাতে তিনজন কাছের মানুষকে হারিয়ে ফেললো। এসব ভাবতে ভাবতে আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আধার চমকে উঠে চোখের পানি মুছে দিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, শরীর খারাপ করছে? মাথা ব্যথা করছে, ডক্টর ডাকবো? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, ঠিক থাকলো যে আমার মনটা ঠিক নেই স্যার। আমার প্রিয়জনদের খুব মনে পড়েছে, তাদের সাথে এমনটা না হলেও পারতো। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সে এই কষ্টটা অনুভব করতে পারছে, কারণ সেও তো নিজের পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে। এই মেয়েটা না হয় নিজের মনে দুঃখ কষ্ট তাকে বলছে, কিন্তু সে কিভাবে তার অসহনীয় যন্ত্রণার কথাগুলো বলবে?
যেগুলো তাকে প্রতিনিয়ত একটু একটু করে তিলে তিলে শেষ করছে, যার জন্য সেই মেয়েটাকে প্রথমে ইগনোর করেছে। হৃদয়টা ভালোবেসে ফেললেও সে কখনো স্বীকার করেনি, এমনকি নিজের অবাধ অনুভূতি থেকে পালিয়ে বেরিয়েছে। কিন্তু যখন মেয়েটাকে হারাতে বসেছে, তখনই মেয়েটা ভুল বুঝতে পেরেছে। আর এতে সে নিজের উপরে ভীষণ রেগে আছে। শুরুতে যদি অতীত না ভেবে মেয়েটাকে একটু আপন করে নিত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ভালোবাসবো না, ভালোবাসবো না করতে করতে ঠিকই তো ভালোবেসে ফেললো। কিন্তু সে কী করতো? চাইলেও কি আর অতীত ভোলা যায়? অজানা কারণে তার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, প্রিয় মানুষকে হারানোর ভয়। অথচ সে নয় ভালোবেসেও এই জঘন্য অনুভূতি তাকে অনুভব করতে হয়েছে। তাহলে এখন থেকে না হয় সে ভালোবেসে কষ্ট সহ্য করবে, তারপর যা হবার হোক। তবু সে আর নিজের অনুভূতি থেকে পালাবে না, কারণ দিন শেষে এই পাগল মেয়েটার কাছে তার সুখ, একটু শান্তি, হয়তো বেশি। আদার স্বার্থ চোখে আলোর মলিন চেহারা দিকে তাকিয়ে জানতে চাইল, এই আমিটার কাছে থাকতে কোনো রকম সমস্যা নেই তো তোমার? লিসেন, আমি আগের মতো নেই, একটু আধটু পরিবর্তন হয়েছি। আর তোমাকে কিন্তু এখন থেকে আমাকে সহ্য করতে হবে। একটু থেমে পুনরায় আওড়ালো, মাথা নিচু করে লাজুক হেসে রিনরিনিয়ে বলো, উফ। আধার এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তাহলে গতকাল গাড়িতে জ্ঞান হারালে কেন? আমি বাঘ নাকি ভালুক যে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে নেব? আপনার হঠাৎ এই আমিষ রূপটা ঠিক হজম হয়নি, তাই ওই আর কি। আদার হতাশ কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ঠিক আছে ম্যাডাম, বাইরে থাকাকালীন না হয় আপনার কাছে নিরামিষ ছাড়ি হয়ে থাকবো। আর বাড়িতে শুধুই তোমার ব্যক্তিগত পুরুষ। সপ্তাহখানেক পর আজ ভার্সিটিতে পা রেখেছে আলো। মানুষটা তাকে এখনই আসতে দিতে চায়নি। বাড়িতে আরও কিছুদিন রেস্ট নিতে বলেছিল, কিন্তু সে শোনেনি বারণ। না জানিয়ে একা একা চলে এসেছে, কারণ বন্ধুমহলের জন্য তার মনটা ছটফট করছে। ইস, কতদিন হয়ে গেল কাউকে দেখে না, কথা বলে না, আড্ডা দেয় না, হাসি মজা করে না। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গিয়েছে, নাকি বড্ড অভিমান করে আছে? জানা নেই আলোর। তবে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে একই ক্লাসে আছে আর তার বন্ধুমহলটা এগিয়ে গেছে। এইভাবে হুট করে তার জীবন থেকে 1.5 বছর না গেলেও পারত। আড়ালে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগ চেপে ধরে এগিয়ে যেতে লাগলো। এই ভার্সিটিতে তার কত পুরনো স্মৃতি রয়েছে, অথচ আর সব কিছু কেমন জানি নতুন নতুন লাগছে। চেনা জিনিসও অচেনা হয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর পা জোড়া ছলৎ হয়ে যায়। ওই তো তার প্রিয় মানুষজন, সবাই একসাথে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। আলো দূর থেকে অপলক নয়নে সবাইকে দেখে নিল, তারপর আস্তে ধীরে কাছে এগিয়ে এলো। এতদিন, এত মাস পর বান্ধবীকে দেখে সবার মুখে হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তে সকলের মাঝে পিনপিনতার নীরবতা ছেয়ে যায়। আলো এত্তি উত্তি তাকাতে তাকাতে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছিস তোরা? শালুক তাচ্ছিল্যের সুরে বলো, এত মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো স্বার্থপর বেইমান মেয়ে দেখিনি। আলোর কান্না পেলেও সে নিজেকে সামনে নিয়ে তাবানার দিকে তাকায়। তাবান্না মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এসেছিস কেন? তোর স্বামীর কাছে যা আর বিদেশে থাক। আমরা কেউ হই তোর? কেউ না। আর না তুই আমাদের কেউ হোস। তুই যেমন বিদেশের মাটিতে পা রাখতে না রাখতে ভুলে গেছিস আমাদেরকে, আমরাও ঠিক তেমন ভুলে গেছি তোকে। তোরা যেমনটা ভাবছিস তেমন নয়। আসলে আমি এতদিন আলোকের সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ফারাহ বলে উঠল, হয়েছে, থাক। তোকে এখন আর অজুহাত দিতে হবে না। আমাদের কাছে এত ফাও টাইম নেই যে তোর বাহানা শুনবো। আমরা অনেক আগেই তোকে ভুলে গেছি। এখন তুই থাক, তোর মনে আর আমাদেরকে থাকতে হবে না। এই চল। কথাগুলো বলে ফারাহার সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিজের ঘাড় ঘুরিয়ে পিছনে একজোড়া উচ্ছ্বসিত নয়নের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমাদেরকে এইভাবে পর না করে দিলেও পারতিস। আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি তোদেরকে পর করে দেইনি, পরিস্থিতি আমাকে তোদের থেকে পর করে দিয়েছে। আমি কখনো ভুলে যাইনি তোমাদেরকে, কখনোই যাইনি।
আমি স্বার্থপর বেইমান নই রে, একটুও নই। এক হাতে মাথা চেপে ধরে বেডের উপর ধপ করে বসে পড়ল আলো। বড্ড ব্যথা করছে। আজকাল বেশি মানসিক চাপ নিতে পারে না। একটুতে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এরই মধ্যে অতিরিক্ত টেনশন কিংবা মানসিক চাপ না নিতে। তার জন্য সে এতদিন ভার্সিটিতে আসেনি। সে সবাইকে অনেকবার কল SMS দিয়েছিল, কিন্তু কেউ রিসিভ করেনি। এমনকি সামান্য SMS পর্যন্ত সেন্ড করা প্রয়োজন মনে করেনি। এসব ভেবে হাসলো আলো। তার পরিবার সবার কথা ভেবে কিছু জানেনি, অথচ আজ তার এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তে শেষ হয়ে গেল। আলো কিছুক্ষণ একা বসে থেকে পানি খেয়ে উঠে চলে গেল। তারই আর লস হয়েছে, ফলস্বরূপ আগের বর্ষেই রয়ে গেছে। তুমি এখানে? আলো অন্যমনস্ক হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল। এই সময় তার ক্লাসে থাকলেও একা এতিমের মতো ক্লাসে যেতে ইচ্ছে করছে না। এই নতুন ক্লাসে পরিচিত নেই তার, আর না কাউকে চেনে। তাই সে একা একাই ঘুরছে। তখন খুব চেনা পুরুষলীয় কণ্ঠস্বর শুনে মুখ তুলে সামনে তাকায়। তার থেকে কিছুটা দূরে আদার চেয়ার কপালে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আলো হঠাৎই রেগে যায়। সে অদূরে পানির বোতল ছুঁড়ে মিলে চিল্লিয়ে উঠল, আমি কোথায় আসবো নাকি আসবো না সেটার জন্য এখন আপনাকে কৈফিয়ত দিতে হবে, নাকি আপনার থেকে অনুমতি নিতে হবে? আদার কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এসে দু হাতে আজরায় আলোর চেহারা ধরে শান্ত গলায় বলল, আমি কখনই তোমাকে বন্দি জীবন দিতে চাইনি, আর না ভবিষ্যতে দিব। তুমি আগে যেমন মুক্ত পাখি ছিলে এখনও তাই রয়েছ। শুধু তোমার জীবনটার সাথে এখন এই আমিটাই জড়িয়ে গেছি। তুমি চাও বা না চাও, এই পুরো তুমিটার খেয়াল রাখার দায়িত্ব আমার। আর সেখানে শুধু একবার কেন, আমি হাজারবার কৈফিয়ত চাইব। প্রতিউত্তরে আলো কিছু বলল না, শুধু স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে রাখলো। আদার এক হাতে আলিঙ্গন করে অন্য হাতে মাথা বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, শরীর খারাপ লাগছে? উফ, আমি ঠিক আছি। একটু থেমে পুনরায় বলল, সরি, আসলে আমি এমন রিয়াক্ট করতে চাইনি। আধা চোখে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, অথচ তার চোখ দুটো টলমল করছে। আদার হয়তো মেয়েটার চোখের ভাষা বুঝতে পারল, তাই তো সে কথা ঘোরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলল, এখানে এসেছ ভালো কথা, তাহলে ক্লাস না করে টই টই করে ঘুরছো কেন? লিসেন মিস কালো, ক্লাস ফাঁকি দিলে সোজা পরীক্ষায় ফেল করিয়ে দেব। তখন বসে থেকে বাদাম খেয়েও আর আফসোস করল। অন্য সময় হলে আলো একটা নিয়ে ঝগড়া শুরু করতো, কিন্তু এখন তার কিছু ভালো লাগছে না। তাই সে কথা না বাড়িয়ে বাথরুমের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, আমি ক্লাসে যাচ্ছি, আপনাকে কষ্ট করে আর ফেল করাতে হবে না। আদার ঠোঁট কামড়ে হেসে বলল, দ্যাটস লাইক ইউর গুড গার্ল। আলো মলিন হেসে পিছনে ঘুরে চলে গেল ক্লাসরুমের দিকে। আর আদার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও চলে গেল একটা ক্লাসের দিকে। স্টপ গাইস। শালুক, তামান্না, ফারাহা, নির্ঝর ও মারুফ ক্লাস শেষ করে একসাথে সিঁড়ি বেয়ে নামছিল। তখন পিছন থেকে ছেলে গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থেমে যায় এবং ঘুরে তার দাঁড়ায়। তামান্না শান্ত গলায় বলল, জি স্যার, কিছু বলবেন? আদা দু হাতে প্যান্টের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতে ধীর কণ্ঠে বলল, তোমরা আলোকে ভুলে বুঝছ। তোমাদের ধারণার বাইরে তার সাথে কী ঘটেছিল। স্যারের কথা শুনে সবার কপাল কুঁচকে যায়। শালুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলো, স্যার, আপনি হয়তো আসল ঘটনা জানেন না, তাই এমন কথা বলছেন। ওই স্বার্থপর মেয়ে তার বিদেশি স্বামীর কাছে গিয়ে আমাদেরকে ভুলে গেছে। সামান্য একটা ফোন কলও দেয়নি। আমরা কতটা ছটফট করেছি জানেন? ওর পরিবারকে কল দেওয়ার পরে এসব জানতে পারি। আমরা যেতে চেয়েছিলাম ওর বাড়িতে, কিন্তু যখন জানলাম ওর দেশেই নেই, তখন আর যাইনি। শুধু শুধু ওর পরিবারকে হয়রানি করে কী লাভ? তোমাদেরকে এটা সত্যি মনে হয় আলো এমনটা করবে, অন্তত তোমাদের সাথে? পাশ থেকে ফারাহ বলো, মনে হয় না স্যার, কিন্তু ও নিজেই এমনটা মনে করাতে আমাদেরকে বাধ্য করিয়েছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন না হয় সপ্তাহে একবার করে আমাদেরকে কল দিত, কিন্তু ও সেটাও করেনি। তাহলে কেন এখন ওর কথা আমরা ভাববো?
যেখানে আমাদের কথায়ও ভাবেনি। দিন শেষে স্বামীকে পেয়ে আমাদের বন্ধুত্ব ভুলে গেছে। আদা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোমরা ভুল করছো। আই রিপিট, ভুল করছো। আলো কখনই তোমাদেরকে ভুলেনি, শুধু পরিস্থিতিটা খারাপ ছিল। আর তোমরা যেটা জানো সেটা সম্পূর্ণ ভুল। মেয়েটা কখনো দেশের বাইরে যায়নি, সে এই দেশেই ছিল। স্যারের কথা শুনে সবাই চমকে উঠল। মারুফ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ও যদি এখানেই থাকতো তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখেনি কেন? আর ওর পরিবার কেন মিথ্যে বলো? তোমাদের কথা ভেবে সত্যি কথা বলেনি। আর একটা ভুল হয়েছে ওনাদের। শুরু থেকে যদি তোমরা আসল কথা জানতে তাহলে হয়তো এখন এমন ভুল বুঝতে না। যাই হোক, যা হবার তাই হয়ে গেছে। আমি জাস্ট এটা বলতে এসেছি, তোমাদের বান্ধবী 1 বছর কোমায় ছিল এবং 6 মাস রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি ছিল। এই তো কিছুদিন আগে বাড়িতে ফিরেছে। তোমাদের জন্য আরেকটা নিউজ রয়েছে, আলোর ভাই রোহিত ও তার ওয়াইফ মেঘনা আর এই দুনিয়াতে নেই। 1.5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তোমাদের বান্ধবী সোজা কমায় যায়। তোমরাই ঠিক বলেছ, মেয়েটা খুবই স্বার্থপর। নাহলে কি সবাইকে ছেড়ে একা হাসপাতালে বেডে দিনের পর দিন জীবন্ত লাশের মতো থাকতে পারতো? স্যারের বলা কথাগুলো শুনে 5 জনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা অবিশ্বাসের চোখে ছেড়ে দিকে তাকিয়ে আছে। একটু আগের বলা বাক্যগুলো ঠিক হজম করতে পারছে না। তারা এটা কল্পনাও করতে পারেনি মেয়েটা এতদিন কোমায় ছিল, অথচ তারা ভুল বুঝে কত কিছুই না বলেছে। তামান্না তো মুখ চেপে ধরে নীরবে কেঁদে দিয়েছে। সবার চোখে অশ্রু টলমল করছে, কারণ কেউই এমনটা ভাবতে পারেনি। নিজের কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত কিছু কীভাবে জানলেন? আদার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে উঠল, আমি ওর হাজবেন্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। ক্লাস শেষে বাগানে বসে থেকে বই পড়ছিল, তখন খেয়াল করলো তার বন্ধুমহল সবাই এসে পাশে বসেছে। তবু সে কিছু বলল না, চুপচাপ বই পড়তে থাকলো। আলো, তাবান্নাটাকে আলো সাড়া দিল। বলুন সিনিয়র আপু। তাবান্নার শালুক ফারাহ কিছু না বলে হঠাৎই মেয়েটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এতে আলো হকচকে গেল, পরক্ষণই নিজেকে সামলে নিল। মারুফ ধরা গলায় বলল, আমরা কখনো ভাবতে পারিনি এমন কিছু ঘটে যাবে। তবুও আমাদের ব্যবহারের জন্য খুব সরি। আলো ফিচিল হেসে বলল, একজন স্বার্থপর বেইমান মেয়ের কাছে সরি চাইতে হবে না, নয়তো দেখা যাবে সে আবারও আপনাদেরকে ভুলে গিয়েছে। শালুক শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, সরি, আমি খুব সরি। হুট করে আমাদের এই দূরত্ব মানতে পারিনি। তোর উপর ভীষণ অভিমান হয়েছিল, তাই তখন রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। তুই তো জানিস আমি বুঝি কম আর চিল্লাই বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে ভুল বুঝবো না, কখনোই না। আলো চোখের পানি মুছে হেসে বলল, ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন 3 মটকি ছাড় আমাকে, নয়তো তোদের চাপে আবারও কোমায় চলে যাব। 3 জন ছেড়ে দিল আলোকে। ফারাহ চোখ মুখ মুছে অভিমানী কণ্ঠে বলল, আদার ছেড়ে যে তোর স্বামী হয় সেটা আমাদেরকে বলিসনি কেন? আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। সে আগেই বুঝতে পেরেছে ওই লোকটাই সব কিছু বলে দিয়েছে, কিন্তু এটাও যে বলেছে সেটা বুঝতে পারেনি। সে কিছুক্ষণ চুপ থেকে সবটা বুঝিয়ে বলল। সব কিছু শুনে নির্ঝর আফসোসের সুরে বলল, আহা, দিন শেষে কি না তোর কপালে ওই নিরামিষ বদমাশ স্যারটাই জুটলো। নিশ্চয়ই তো তোর পায়ের সাথে পা মিলে ঝগড়া করে আস্তে একটা নিম পাতা রসের মতো খাটাস লোক। তুই একটাকে সহ্য করিস কিভাবে? আমি তোর জায়গায় থাকলে নির্ঘাত পাগলখানায় ভর্তি হয়ে যেতাম। আলো শব্দ করে হেসে উঠে বলল, ওই লোকটা যদি বনওয়াল হয় তাহলে আমিও বাগার তেঁতুল। বনওয়াল নয়, বল করলা নিমপাতার রস, সাথে মাছ মাংস ছাড়া নিরামিষ তরকারি। আলো তামান্নার পিঠে চাটি মেরে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমার স্বামীকে নিয়ে মজা করবে না, নয়তো ওনাকে বলে পরীক্ষায় ফেল করিয়ে দিব তোদেরকে। ফারাও হেসে উঠে বলল, দেখা যাবে, তোদের ফেল করে দিয়ে বসে আছে তোর ব্যক্তিগত পচা স্যার। আলো হেসে আনমনে বলে উঠল, পচা নয়, খুব খুব ভালো, আর আমার বেস্ট স্যার, বেস্ট হাজবেন্ড। অনেকদিন পর আজ সবার সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে ফিরে এসেছে আলো। গোসল করে নামাজ পড়ে নিচে নেমে এলো।
বাইরে থেকে খেয়ে আসায় খিদে নেই তার, শুধু এক মগ কফি কফি বানিয়ে নিল। দাদাজানের সাথে দেখা করে এসে দোতলায় ওঠার সময় তাহমিনা খান এসে বলে উঠলেন, আজ সন্ধ্যায় তিথিকে পাত্রপক্ষ দেখতে আসবে। সব রান্নার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, আশা করছি পালন করবে।